আমার পেটে যখন সন্তান এলো তখন সিদ্ধান্ত নিলাম সন্তানের জন্ম শ্বশুর বাড়িতে হবে, বাবার বাড়িতে যাব না। কিন্তু শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে অটল থাকতে পারিনি। গর্ভধারণের পর থেকে লক্ষ্য করলাম প্রবলভাবে পেটে ব্যথা করছে। ব্যথাটা এত তীব্র ছিল যে চলাফেরা করা কষ্ট হয়ে পড়ল। স্বামী বলল, ডাক্তার বলেছে তোমাকে রেস্টে থাকতে হবে। এই কথা বলে আমার স্বামী কপালে চুমুকিয়ে দিয়ে অফিসে চলে গেল। তারপর আমি বিছানায় শুয়ে পড়লাম। 10 মিনিট পর আমার শাশুড়ি আমাকে শুয়ে থাকতে দেখে ওনার মেজাজ খারাপ হয়ে গেল। তিনি রুমে এসে কাটা কাটা উচ্চারণে বললেন, সন্তান তো আমিও জন্ম দিয়েছি, কিন্তু তখন তো তোমার মতো এভাবে শুয়ে বসে থাকিনি। এসব ঢং বাদ দাও। তারপর রুম থেকে বেরোনোর সময় গজগজ করে বললেন, যত সব ফাঁকিবাজ, কাজ না করার বাহানা। ডাক্তারের কথা আর মানা সম্ভব হলো না। প্রবল ব্যথা নিয়ে সংসারে কাজ করতে উঠে গেলাম। সব আমার করতে হতো, কারণ কাজের লোক রাখা শাশুড়ি পছন্দ করতেন না। রান্নাঘরে এসে কাজে লেগে পড়লাম। কাজ করতে করতে ভাবলাম, গর্ভকালীন সময় মেয়েদের যে বাড়তি পুষ্টিকর খাবার খেতে হয় এটা সে বুঝতো। সে তার সাধ্য অনুযায়ী আমার জন্য দুধ, ডিম, ফলমূল কিনে আনলো। বাড়ির সবার জন্য এসব খাবার কেনার সাধ্য তার ছিল না। ছেলের আর্থিক সমস্যার কথা বিবেচনা না করে ছেলের উপর ক্ষেপে গেলেন। আমাকে শুনিয়ে একদিন আমার স্বামীকে বললেন, তোকে জন্ম দিয়েছি, লালন পালন করে বড় করেছি, আর আজ তুই বাবা মাকে দুধ, ডিম, ফলমূল না খাইয়ে পরের ঘরের মেয়েকে খাওয়াচ্ছিস। এত নিচে নামলি কি করে তুই? শাশুড়ি তখন বললেন, বউ পেয়েছে, এখন কি আর বাবা মার কথা মনে থাকবে? নিমক হারাম ছেলে। স্বামী তখন নরম স্বরে বলল, আমার এখন ব্যবসা ভালো যাচ্ছে না, তাই সবার জন্য ওসব খাবার কিনতে পারছি না। বউকে তো বিলাসিতা করে খাওয়াচ্ছি না, এখন ওর পুষ্টিকর খাবার দরকার। কথা দিচ্ছি, ব্যবসার মন্দা কেটে গেলে আপনাদের জন্য ভালো খাবার প্রতিদিন কিনবো। এরপর বলল, বাবা আপনি তো এখনো আয় করেন, আপনি চাইলে তো ওসব খাবার কিনতে পারেন। শ্বশুর ধমকে বললেন, চুপ থাক, কথা বেশি বলিস তুই। আমরা কিছু বুঝি না তাই না? প্রেম উতলে পড়ছে বউর জন্য। তারপর আমার হাত থেকে ফল ফ্রুটের ব্যাগটা নিয়ে ফেললো আমার গর্ভধারিণী মা। আমি আর কিছু না বলে সোজা চলে আসলাম। স্বামী সে রাতে বিষণ্ণ গলায় আমাকে বলল, সামান্য কিছু পুষ্টিকর খাবার তোমাকে দিতে চেয়েছিলাম, তাও পারলাম না। ওকে সান্ত্বনা দিয়ে বললাম, তুমি মন খারাপ করো না, তোমার অবস্থা বুঝতে পারছি। শারীরিক যন্ত্রণা, ঠিকভাবে খেতে না পারা এবং সংসারের কাজের ধকলে শরীর দ্রুত খারাপ হয়ে যেতে লাগলো। একটা সময় কোমর, হাত পা ব্যথা শুরু হলো। যন্ত্রণা এবং দুর্বলতায় রাতে এক ফোঁটা ঘুম হতো না, শুধু এপাশ ওপাশ করতাম। আমার স্বামী অবশ্য আমাকে সঙ্গ দিত। কদিন পরে আমার স্ত্রী নিতু দুধ গরম করতে গিয়ে যখন অনেকখানি দুধ ফেলে দিল চুলোয়, তখন আমার মা তার কাছে গিয়ে এক ধমক দিয়ে বললেন, দুধ ফেললে কেন? নিতু ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মা আমি বুঝতে পারিনি, আমার শরীরটা কাঁপছিল, তাই এমন হয়েছে, আর এমন হবে না কোনোদিনও মা। মা ওর কথা না শুনেই পাল্টা ধমক দিয়ে বললেন, এই বাড়িতে অত বড় লোকই দেখালে চলবে না, কাঁচা মেরে কাজ করতে হবে, বুঝেছ? নিতু এবারে নতুন বউ তো, তাছাড়া এমনভাবে হয়তো কেউ তাকে কোনোদিনও ধমক দেয়নি, তাই মার ধমক সে সহজভাবে নিতে পারল না। নিতু ছোট বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে উঠল। মা এবার যেন আরো সুযোগ পেলেন। তিনি মুখ বিজলি দিয়ে বললেন, এখানে তো অত আহ্লাদ দেখালে চলবে না মা, কান্দন আমার পছন্দ না, মুখ বন্ধ করো, করো বলছি। নিতু মুখ বন্ধ করতে গিয়ে উল্টো আরো জোরে জোরে কেঁদে উঠল। কি মহা বিপদ! এতক্ষণ আমি ঘরে ছিলাম, এবার আর সহ্য হলো না। ঘর থেকে বের হয়ে রান্নাঘরে গেলাম। গিয়ে দেখি তখনও মা তাকে বকছে। বললাম চুপ করতে, সে আমাকে আরো রাগ দেখিয়ে গলা বড় করে কাঁদে। কত বড় বেয়াদব মেয়ে! মা কি হয়েছে শুনি? মা বলল, তোর বউ একটা বেয়াদব, মারাত্মক বেয়াদব। আমি বললাম, কেন, কি করেছে সে মা? বেয়াদবি করেছে আমার সাথে। কি বেয়াদবি করেছে? তোর কাছে আমার কৈফিয়ত দিতে হবে? দুদিন হলো বউ ঘরে আনছোস, আর এক্ষুনি বউয়ের কাছে মুরিদ হয়ে গেছো। আমি এবার হেসেই ফেললাম। হেসে বললাম, মা আমি ও ঘর থেকে কিন্তু সব শুনেছি। আসলে তুমি যে ব্যবহারটা করেছো নিতুর সাথে, এটা কোনো মায়ের ব্যবহার হতে পারে না। ছি! আমার মা আমার মুখ থেকে এমন কথা শুনে যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। কিন্তু তাকে কিছু বলার সুযোগ না দিয়ে এবার আমি নিজে বলে উঠলাম, আচ্ছা মা, তোমার কি মনে আছে তোমার ছোট মেয়ে সন্ধির কথা? ওর যখন বিয়ে হলো, ওর ননদকে একদিন মজা করে শুধু বলেছিল, তোমার কি ফ্যামিলি থেকে ভালো শিক্ষা দেয়নি? তোমার মা আদব কায়দা শেখায়নি? সন্দীপ বাড়িতে এসে যখন তোমার কাছে কথা বলল, তখন তুমি কি বলেছিলে? কেমন করে বকেছিলে সন্দীপ ননদকে? বলনি তুমি সেদিন ওই মেয়ের চুল ছিঁড়ে ফেলবে? তুমি বলনি ওই মেয়ে একটা ডাইনি? আচ্ছা মা, সন্দীপ ননদ যদি তার ওই ব্যবহারের জন্য ডাইনি হয়, চুল ছেঁড়ার যোগ্য হয়, তবে তোমার অবস্থান কোথায় তা তুমি নিজেই ভেবে দেখো। আর শোনো মা, সব মেয়েরাই কিন্তু ঘর থেকে সবকিছু শিখে আসে না। শ্বশুর বাড়িতে এসেই সংসারে সবকিছু শেখে, আর এই সব কিছু শেখায় শাশুড়িরাই। আজ যে ব্যবহার তুমি নিতুর সাথে করেছো, তা যদি তোমার সাথে নিতু করতো, তবে তোমার কেমন লাগতো তা একবার ভেবে দেখো। এই কথা বলে আমি নিতুর একটা হাত ধরে টেনে ওকে ঘরে নিয়ে আসলাম। নিতু ঘরে ফিরে বলল, আপনি মার সাথে এমন বিহেভ করলেন কেন?
মা মন খারাপ করবেন না। আমি ওর হাতটা শক্ত করে ধরে বললাম, মা হলে অন্ধভাবে তার সব কিছু মেনে নেওয়া যাবে না। সন্তান হিসেবে আমার কর্তব্য হলো তার ভুল ধরিয়ে দেয়া। আর আমার ধারণা তিনি তার ভুল বুঝতে পারবেন। নিতু আমার দিকে তাকিয়ে থেকে বলল, তাই যেন হয়। আরও কিছুদিন যেতেই রক্তশূন্যতায় এবং পুষ্টিহীনতায় আমার অবস্থার যখন খুব বেশি অবনতি হয়ে গেল, তখন পেটের বাচ্চার কথা ভেবে ভয় পেয়ে গেলাম। ভাবলাম ওর যদি কিছু হয়ে যায়। সে ভয় থেকে অতঃপর শ্বশুর বাড়িতে সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হলাম এবং ভগ্ন কণ্ঠে স্বামীকে বললাম, আমাকে বাবার বাড়িতে আমার ভাইয়ের কাছে নিয়ে চলো। সে আমার কথা রাখলো, আমাকে বলল, ঠিক আছে তুমি রেডি হও, আজকে তোমাকে ভাইয়ের কাছে দিয়ে আসবো। বাবার বাড়ি যাওয়ার পর আমার করুণ অবস্থা দেখে ভাইয়া হু হু করে কেঁদে দিলেন আর বললেন, তোর এই অবস্থা কেন হলো? আমি ভাইয়াকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম, অনেক কিছু ভাইয়াকে বুঝিয়ে বললাম। ভাইয়া আমাকে অনেক যত্ন সহকারে ঘরের ভেতর নিয়ে গেলেন। 1 মাস পর নর্মাল ডেলিভারিতে আমার একটা ছেলে সন্তান হলো। যদিও ওর ওজন প্রয়োজনের তুলনায় কম ছিল, তবে আল্লাহর রহমতে আমি এবং ছেলে দুজনেই সুস্থ আছি। 25 বছর পরের কথা, স্বামী এবং শ্বশুর শাশুড়ি মারা গেছেন, শুধু আমি আছি এই সংসারে। ছেলেকে বিয়ে করালাম, অনেক হাসি খুশিতে নতুন বউকে বরণ করলাম। তারপর পুত্রবধূ যখন গর্ভবতী হলো, তখন বউয়ের হাত ধরে বললাম, মাগো তোমার যখনই কোনো সমস্যা হবে আমাকে বলবে। আর তোমার এখন ঘরের কাজ করার দরকার নেই, আমি নিজেই ছেলের বউয়ের দেখাশোনা করছি, সুষম খাবার খেতে দিচ্ছি, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। মাসখানেক পর ছেলে এক সন্ধ্যায় মোবাইল ফোন কানে নিয়ে বউকে দিয়ে বলল, তোমার বাবা ফোন করেছে। আমার শ্বশুর বলল মেয়েকে তাদের বাড়িতে চলে যেতে। এই সময় বাবার বাড়িতে মেয়েদের যত্ন ঠিকভাবে হয়, শ্বশুর বাড়িতে হয় না। শুনে আমার বউ বলল, না বাবা, আমি বাড়িতে যাব না, সন্তান এখানেই হবে। শাশুড়ি মা এত ভালো যে বলে বোঝাতে পারবো না। তিনি আমাকে যতটা ভালোবাসেন, অতটা ভালোবাসা আপন সন্তানের প্রতি নিজের মা করে কিনা আমার জানা নেই। সার্বক্ষণিক আমার খেয়াল রাখেন, তোমরা নিশ্চিন্তে থাকো। আমার ছেলে বউয়ের কথা শুনে চোখ দুটো হঠাৎ ভিজে উঠে কোনো রকমে নিজেকে আটকালাম, কিন্তু ছেলে মোবাইল নিয়ে চলে যাওয়ার পর আর আটকানোর চেষ্টা করলাম না। চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। নিজের গর্ভকালীন সময়ে শ্বশুর বাড়িতে এমন ভালোবাসা পাইনি বলে কি আমার ছেলের বউকে আমি অযত্নে রাখবো? এটা কখনো হতে পারে না। সম্মানিত দর্শক, আসলে খারাপ ব্যবহার করে ভালো কিছুর আশা করা যায় না। উত্তম ব্যবহার আর ভালোবাসার মাধ্যমেই ভালো কিছুর আশা করা যায়, ভালো কিছু অর্জন করা যায়। প্রতিটি পরিবারের যদি শাশুড়িরা এমন হতো, যদি ছেলেরা একপাক্ষিক না হয়ে সত্যটা বিবেচনা করত, আর বউয়েরা যদি শাশুড়িকে তার মায়ের মতো ভাবত, তবে পৃথিবীর প্রতিটা সংসার স্বর্গ হয়ে উঠত। গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় রিমন।